কারণে দেখা গেছে অনেক অ্যামাউন্টের টাকা, যেমন আমরা যে ই ভ্যালি রিসেন্টলি বা ই অরেঞ্জ এবং অন্যান্য কিছু আমরা দেখেছি যে ই কমার্সের কোম্পানি যারা অনেক টাকা সাধারণ জনগণ থেকে আত্মসাৎ করেছে। অথচ আপনি যদি দেখেন যে আমাদের একটা নীতিমালা হয়েছিল 2018-এ, ডিজিটাল কমার্স নীতিমালা, সেখানে এসক্রো অ্যাকাউন্টের কথা বলা ছিল এবং স্পেশালি যে নির্দেশিকা 2021 ছিল সেখানেও কিন্তু এসক্রো অ্যাকাউন্টের কথা বলা ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক ই কমার্স কোম্পানি তারা এই যে এসক্রো অ্যাকাউন্টকে বাইপাস করে দেখা যেত যে নিজের পার্সোনাল বা অন্য কোনো অ্যাকাউন্টে ওইভাবে টাকা তারা ওই প্রোডাক্টের নিত, যেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক বা আপনি যদি বলেন যে জেনারেল অন্যান্য যে ব্যাংকের ট্রানজাকশন হতো, কারণ অনেক কোম্পানি দেখা গিয়েছে শুধু ট্রেড লাইসেন্স অথচ শত কোটি টাকার তার ট্রানজাকশন হয়। সেখানে আমাদের যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, সেখানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা সেকশন 23 এবং 24-এ বলা আছে যে যে কোনো সাসপিশিয়াস ট্রানজাকশন যদি হয় এবং যদি আনরিজনেবল ট্রানজাকশন হয় তাহলে কিন্তু সেইটা কিন্তু তারা হল্ট করে দিতে পারতো বা ফ্রিজ করে দিতে পারতো এবং তারা কিন্তু ইনভেস্টিগেট করতে পারতো। কিন্তু সেই স্টেজে আমরা কিন্তু সেইটা দেখি নেই এবং সেইটা কিন্তু এই যে দায়ভার যেটার কারণে আজকে হাজার কোটি, যেটা বলা হচ্ছে যে 12টা কোম্পানি প্রায় 5,000 কোটি টাকার মতো লুট করেছে এই সেক্টর থেকে, এবং সেখানে বলা হচ্ছে যে এখানে মানি লন্ডারিংও হয়েছে এবং অন্যান্য কিভাবে এই টাকাটা পাচার হলো বা কিভাবে টাকাটা এখান থেকে সরিয়ে নিল বা কিভাবে তারা তাদের যে বিজনেস পলিসি যেটা মডেল তারা ইন্ট্রোডিউস করেছে সেই মডেলের মাধ্যমে এই টাকাগুলি বার্ন আউট করেছে, সেইটার দায়ভার এখন কে নিবে। এবং আরেকটা যেটা, এই যে টাকাগুলি গেল, এখন অনেক কাস্টমার যারা সাধারণ জনগণ এই প্রোডাক্ট কেনার জন্য অ্যাডভান্স পেমেন্ট করেছে, এখন সেইখানে আবার কিছু পেমেন্ট সার্ভিস অপারেটর আছে এবং সেই পেমেন্ট সার্ভিস অপারেটরদের যারা থার্ড পার্টি, এখানে তারা অ্যাডভান্স পেমেন্ট নিত। যেমন একটা স্পেসিফিকলি নিউজ পেপারে আসছে যেমন ফস্টার পেমেন্ট এদের কাছে ধরা হচ্ছে যে 1,300 কোটি টাকার মতো, যেটা ধরা হচ্ছে যে মানি লন্ডারিং হয়েছে। এবং এখানে আপনি যদি দেখেন এই পেমেন্ট সার্ভিস অপারেটর যারা, তাদেরও কিন্তু আপনার লাইসেন্স লাগে এবং তারাও কিন্তু রেগুলেশনের মাধ্যমে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে প্রায় 2011-এর পর থেকে দেখা যায় অনেকগুলি সার্ভিস অপারেটর কাজ করছে। বাট এখানে কিন্তু আমাদের রেগুলেশনই হয়েছে কিন্তু 2016-এ, এবং আমাদের যে আইন কিন্তু এখন পর্যন্ত আইন হয়নি, যেটা 2021-এ এখন ড্রাফট করেছে। এটা বোধহয় আমাদের ল মিনিস্ট্রিতে এখন ভ্যাটিং এর জন্য আছে। তাহলে যেখানে স্পেসিফিক আইন নেই, স্পেসিফিক রেগুলেশন করার আগে এই ধরনের যখন আপনি পেমেন্ট গেটওয়ে বা থার্ড পার্টিকে এই ধরনের আপনি ফ্যাসিলিটেট করেন এবং যেটার মাধ্যমে সাধারণ জনগণ সাফারার হয়, সেই জায়গায় ধরেন এই যে 21st সেঞ্চুরিতে বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় যেখানে ব্যাংকিং সেক্টর যে স্পিডে ফ্লারিশ করছিল, সেখানে কিন্তু এই স্টিগমা কিন্তু আপনি গা থেকে সরাতে পারবেন না, যেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যে ব্যাংকিং সেক্টর, স্পেশালি আমি বলবো যে ব্যাংকস অ্যাসোসিয়েশন যেটা ছিল, তাদেরও কিন্তু এই ইস্যুটা দেখা বা খেয়াল করা উচিত ছিল। তাহলে কিন্তু আজকে এই যে আনলাইসেন্সড ওয়ালেট বা আনরেগুলেটেড পেমেন্ট ওয়ালেট যারা তারা যেটা শুরু করেছিল, এটা যদি না করতে পারতো তাহলে কিন্তু এত টাকা যেটা ধরা হয় 5,000 কোটি টাকায় 12টা কোম্পানি দ্বারা আত্মসাৎ হয়েছে, সেইটা কিন্তু হতো না বা সেই স্টেজে কিন্তু যেত না। তাহলে এখন আমরা যখন ই ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এর কথা বলবো বা ডিজিটাল ব্যাংকিং এর কথা বলবো, যেহেতু পৃথিবী এখন যে ওয়ে অ্যাডভান্স হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই আমাদেরকে এটার সাথে সাথে সিকিউরিটি, এটার সাথে সাথে যে পলিসি সাপোর্ট যেটা রেগুলেটরি বোর্ড থেকে লাগবে, এবং আমি রেগুলেটরি এন্ড থেকেও সাথেও কিন্তু আপনাকে দেখতে হবে যারা এখানে স্টেক হোল্ডার্স, তারাও কিন্তু তাদের লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি কিন্তু অ্যাভয়েড বা ইগনোর করতে পারবে না। কারণ একটা ব্যাংকে যখন একটা অ্যাকাউন্ট খোলা হয়, যদি ওখানে আপনি দেখেন একটা জাস্ট ট্রেড লাইসেন্স দিয়ে সে বিজনেস করছে, শত কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে, এবং কিভাবে কি ধরনের বিজনেস হচ্ছে সেটা বাইলস বা রেগুলেশন যেটা আছে, ইভেন
এসক্রো অ্যাকাউন্টের 2018 এর যে পলিসি যেখানে মেনশন করা ছিল স্পেসিফিক, তো এই ধরনের যখন ইগনোরেন্সটা, তখন কিন্তু যেই ব্যাংকে বা যেই ব্রাঞ্চের মাধ্যমে ট্রানজাকশন হয় সেই ব্যাংক বা ব্রাঞ্চ কিন্তু যদি এটা ফলো আপ করতো তাহলে কিন্তু আজকে এই সাফারিংসটা হতো না। যার জন্য আমরা যেই ধরেন অ্যাডভান্সটা প্রায় 200 বিলিয়ন কোটি টাকার মতো কিন্তু আমাদের ই কমার্সের বা এই প্ল্যাটফর্ম যেটা আছে, তো এত বড় একটা সেক্টর যেটা বুমিং করছে, সাথে আমাদের ডিজিটাল ব্যাংকিং, এই দুটো জিনিস এট এ টাইম, কিন্তু যেভাবে আমাদের পলিসি ইন্টারভেনশনটা দরকার ছিল বা ফ্রেমওয়ার্কটা দরকার ছিল এইটা ফ্লারিশ করার আগেই, যে আমাদের একটা স্ট্রাকচার, কারণ আপনি যদি দেখেন এই ডিজিটালাইজেশন কিন্তু আজকে থেকে না, ডিজিটালাইজেশন কিন্তু আমাদের প্রায় অ্যারাউন্ড, আপনি যদি 1999 বা 2000 থেকে প্রায় 19 থেকে 20 বছর থেকে কিন্তু আমরা এটা করছি। তো সেইটা এত একটা লং টাইমেও আমরা যদি স্পেসিফিক ধরেন ই কমার্স নিয়ে কোনো স্পেসিফিক আইন কিন্তু এখন পর্যন্ত হয়নি। ইভেন পেমেন্ট সেটেলমেন্ট যেটা আমাদের যে সার্ভিস অপারেটর, সেই আইনটা কিন্তু এখন আপনার ড্রাফট হচ্ছে, যেটা হয়েছে আপনার মিনিস্ট্রি অফ লতে আছে। তো আমার মনে হয় যে ডিজিটাল ব্যাংকিং এবং আমি ই যদি কমার্সের আপনাকে জন্য একটু ইন্টারাপ্ট করে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন নেই, তাহলে কি আপনি বলছেন যে আমাদের প্ল্যাটফর্ম এবং আমাদের আইনি যে একটা প্রিপারেশন, এটার আগেই এই কোভিড টাইমে এই ডিজিটাল ব্যাংকিংটা অ্যালাউ করা হয়েছে, যারই রেজাল্ট হিসাবে আমরা এই আপনার স্ক্যামগুলা দেখলাম, বা যারই রেজাল্টেন্ট ইভেন্ট হলো যে আপনার মনে করেন অনেক মানুষ কোটি কোটি টাকা নিয়ে শর্টকে পড়লো, এটাই কি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এটা ধরেন আমাদের মনে হয় যে রেগুলেটরি এন্ড থেকে এবং এখানে যারা স্টেক হোল্ডার্স, আমাদের একটা প্রিপারেশন থাকা উচিত ছিল। হয়তোবা আমাদের এখান থেকে চেষ্টাও হয়েছে, বাট আমার মনে হয় প্রিপারেশনটা ওয়েল প্রিপেয়ার্ড আমরা ছিলাম না। কারণ এটা খুব কুইক, আপনি দেখেন যদি 2018 এর পর থেকে কিন্তু ফ্লারিশনেসটা হয়েছে এই ডিজিটাল ব্যাংকিং এবং আমাদের ই কমার্স পাশাপাশি। তো সেই প্ল্যাটফর্মের যে স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক যেটা ছিল বা রেগুলেটরি সাপোর্ট যেটা বা রুলস